মানে মানুষ গ্রামের মধ্যে গুজব ছড়াচ্ছে। তুমি পাগল? তুমি গ্রামের মধ্যে বলে দিবে যে তুমি হাঁটাহাঁটি করো, আর তুমি ওই ঘরের মধ্যে ঢুকে কি করলে? আসলে তোমার পরিচয়টা কি, তুমি একটু আমাকে দিবে? তো দেখলাম যে মেয়েটা কোনো সারা শব্দ দিচ্ছিল না। মেয়েটা আবার হাঁটা শুরু করলো। সো এরপর আমি বললাম যে দেখুন, আমি কিন্তু আবার কালকে আসবো, যদি আপনি কালকে উত্তর না দেন তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তো তখন সঙ্গে সঙ্গে মেয়েটা ঘুরে আমার দিকে তাকালো, আমার দিকে তাকিয়ে দৌড়ে আসলো আমার দিকে, এবং কি এসে আমার পায়ে পড়ে গেল। পায়ে পড়ে বলল, দোহাই লাগে দাদা, প্লিজ পুলিশ ডাকবেন না, প্লিজ পুলিশ ডাকবেন না। তখন আমি ভাবলাম যে ও, তাহলে আপনি বোবা না। আমি ভেবেছিলাম আপনি বোবা। আচ্ছা ঠিক আছে, এবার লাইনে আসছেন। হ্যাঁ, এবার দাঁড়ান তো, আসলে আপনি কে, আপনি এখানে কেন আসেন, আর পুলিশের কথা শুনে আপনি ভয় কেন পাচ্ছেন? তখন বলল যে এখানে আমি কোনো কিছুই বলতে পারবো না, আপনি আমার পিছন পিছন আসেন। তো তারপরে আমি তার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। সে কোনো কথা বলছিল না রাস্তার মধ্যে। এরপর আমি বললাম যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর এই রাস্তা তো জামশেদ কাকার বাড়ির দিকে যাচ্ছে। আপনি জামশেদ কাকার কে হন? আপনি কি মিথিলা? তো তখন সে আর কোনো উত্তর দিচ্ছিল না। এরপর আমি পিছন পিছন যাওয়া শুরু করলাম। আসলে জামশেদ কাকা একজন খুব ভালো মানুষ ছিলেন, ছোটবেলায় দেখেছিলাম। তারপরে মারা যায়। এতটা ভালো মানুষ ছিলেন যে কিনা গরিব মানুষদের পাশে ছিলেন, এবং কি তার টাকা পয়সা অনেক ছিল, তার মনে কোনো অহংকার ছিল না। হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে সেই কাকা মারা যায়। তবে শুনেছিলাম যে তাকে নাকি খুন করা হয়েছিল। এটা ছোটবেলায় তো বুঝিনি, তবে এখন বিষয়টা খুব রহস্যজনক মনে হচ্ছে। আর এই মেয়েটা মিথিলা কিনা সেটাও খুব জানতে ইচ্ছে হচ্ছিল। আর এই মেয়েটা সাদা শাড়ি পরে এই রাতের বেলা এই রাজবাড়িতে যায়। আর আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম যে সাদা শাড়ি পরে এইদিকে সন্ধ্যার সময় কেউ হাঁটাহাঁটি করে। খুব রহস্যজনক লাগছিল। যদি ছোটবেলা থেকেই মানুষ এটা দেখে যে কেউ সাদা শাড়ি পরে এদিকে হাঁটাহাঁটি করে, তাহলে সেটা যদি এই মেয়েটাই হয়, তাহলে আমি ছোট থেকে এত বড় হলাম আর এই মেয়েটা এমনই আছে। এটা কি তাহলে আসলেই ভূত? মানে এইরকম চিন্তা ভাবনা শুধু মাথার মধ্যে আসতে লাগলো। হ্যাঁ, তো তারপরে কোনো কিছু না ভেবেই হঠাৎ করে দেখতে পারলাম সেই জামশেদ কাকার বাড়ির সামনেই চলে আসলাম। এরপর সেই মেয়েটা গেট খুলে ঘরে ঢুকলো। এরপর আমাকে বলল ভিতরে আসুন। তারপরে আমিও ভিতরে গেলাম। গিয়ে দেখতে পারলাম সাদা শাড়ি পরা বয়স্ক একজন মহিলা হুইল চেয়ারে বসে আছে। এরপর আমি সেই বয়স্ক মহিলাকে দেখে চিনতে পারলাম যে উনি হচ্ছে আমাদের কাকি, মানে জামশেদ কাকার ওয়াইফ। তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছে, আমি চিনতে পারি নাই। এরপরে ভালো করে দেখে চিনতে পারলাম উনি হয়তোবা আমাকে চিনে না, কিন্তু উনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছিল, বাবা আমাকে ক্ষমা করে দে, বাবা আমাকে মাফ করে দে, মানে এইরকম কথাবার্তা বলছিল। এরপর আমি মেয়েটাকে বললাম, আপনি আসলে কে, মিথিলা? দেখতে পারলাম যে মিথিলা কান্না শুরু করলো। মিথিলা কান্না করতে করতে বলল, আজ থেকে প্রায় 20 বছর আগে শুনেছিলেন না আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? এটা গ্রামের সবাই জানেন। আসলে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, আমার বাবাকে খুন করা হয়েছিল। তারপর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট দেখিয়ে আমাদের সবাইকে বলা হয়েছিল যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আসলে অ্যাক্সিডেন্ট ছিল না, আমরা সবকিছুই জেনেছিলাম, কিন্তু আমাদের করার কিচ্ছু ছিল না। আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের সব জায়গা সয় সম্পত্তি সব কিছু লিখে নিয়েছিল। এরপরে আমার মাকে তারা কুপ্রস্তাব দেয়, প্রতিদিন সন্ধ্যার সময় তাদেরকে সুখ দিতে হবে সেই পরিত্যক্ত রাজবাড়িতে। সেই ছোটবেলা থেকেই না মাকে দেখেছিলাম যে রাজবাড়িতে যেত সন্ধ্যার সময়, আর এলাকার মানুষ ভেবেছিল সন্ধ্যার সময় ভূত হাঁটাহাঁটি করে। আসলে শুধু আমার জন্যই আমার মা এত বছর এত কষ্ট সহ্য করেছিল। যখন আমার মা বয়স্ক হয়ে গেল, তখন আমার মায়ের দুই পায়ের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে খুব জোরে জোরে আঘাত করে আমার মাকে পঙ্গু করে এই দেখুন হুইল চেয়ারে বসিয়ে রাখছে। আর যখন আমি বড় হলাম, তখন তারা আমার দিকে নজর দিল। এখন প্রতি রাতে যদি আমি ওখানে না যাই, তাহলে ওরা আমার মাকে মেরে ফেলবে। কোনো মেয়ে চাইবে বলুন তার জন্য তার মা মারা যাক? যাই হোক, সব তো শুনলেন। তবে আপনি 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 কোথা থেকে আসতেন, আর আপনি কে? আমি বাসা থেকে বের হই না, এলাকায় তেমন একটা ঘোরাঘুরি করি না। বাবা মারা যাওয়ার পর না এলাকার মধ্যে আমাদের নামে এমন একটা বদনাম ছড়িয়েছে যে কোনো মানুষ আর আমাদের সাথে মিশতে চায় না। তো বলুন আপনি কে, আর আপনি পুলিশকে কেন খবর দিবেন? পুলিশকে প্লিজ খবর দিবেন না। পুলিশকে খবর দিয়ে কোনো লাভ হবে না। পরে যখন জানতে পারবে যে পুলিশকে আমরাই খবর দিছি, তখন আমার মাকে মেরে ফেলবে, সাথে আমাকেও মেরে ফেলবে। আপনাকে হাত জোর করে বলছি, আপনি পুলিশকে খবর দিবেন না প্লিজ। এরপর আমি বললাম, তাহলে আপনি মিথিলা, আপনি কি আমাকে চিনেন? তখন বললো যে না, আমি আপনাকে চিনি না। আপনাকে আগে কখনো দেখছি কিনা তা মনে পড়ছে না, তবে চেনা চেনা লাগতেছে। তখন আমি বললাম, আমার নাম আলিফ, আমার বাবার নাম আব্দুর রহমান, আর আমার মায়ের নাম রোকেয়া বেগম।
সো মিথিলা বসেছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেল, বলল যে আলিফ, তুই তুই আলিফ, শিওর আলিফ? এই কথা বলে মিথিলা আমাকে জড়ায় ধরলো আর ভীষণ রকমের কান্না শুরু করলো। সেই ছোট্টবেলার প্রেমের গল্প ছিল। মিথিলার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, ওনার মেয়েকে কারোর সাথে মিশতে দিতেন না। আমার সঙ্গে মিথিলার ভালো সম্পর্ক দেখেও উনি সহ্য করতে পারতেন না। তারপর মিথিলাকে আমার সঙ্গে মিশতে দেয়নি তেমন একটা। তারপর আমি ওর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না। মিথিলাকে বললাম, এসব কে করছে? তখন মিথিলা বলল, আসলে আমার বাবার একটা বিজনেস পার্টনার ছিল, সব তো জানিসই আমার বাবা কতটা ভালো মানুষ ছিলেন, কোনো গরিব মানুষের কষ্ট দেখতে পারতেন না। আর এই সব ব্যাপার তার পার্টনার রাশেদের ভালো লাগেনি। আমার বাবাকে খুন করেছে এবং কি আমাদের মুখ এমন ভাবে বন্ধ করে রেখেছে, এমন একটা বদনাম ছড়িয়ে দিল এলাকার মধ্যে যে আমাদের কথা আর কেউ বিশ্বাস করে না। এলাকার পুলিশেরা তাদের কথাই শুধু উঠা বসা করে। এরপর আমি বললাম যে ঠিক আছে, এবার দেখি পুলিশ কি করতে পারে আর আমি কি করতে পারি। বাজতেছে রাত 12টা। চলে গেলাম সেই রাজবাড়ির ভিতরে। উপরের ফ্লোরে উঠে দেখতে পারলাম লাইটটা এখনো জ্বালা। আস্তে আস্তে পা ফেলে ভিতরে গেলাম। যত ধরনের মাদক সব ওই ভিতরে, সমস্ত মাদকের কারবার ওই ভিতরে। তবে মজার বিষয়, সেখানে একজন পুলিশও ছিল। এতটা পরিমাণ খারাপ লাগছিল দৃশ্যটা দেখে, নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না যে আজকে আমাদের সমাজ এতটা নিচে নেমে গেছে। ফোনটা বের করে একটা ভিডিও করলাম, পুলিশকেও ভিডিওতে নিলাম, আর ওখানে কোনো সাউন্ড করলাম না। সো তারপরে আবারও রাজবাড়ি থেকে নিচে নামলাম। নিচে নেমে একটা গাছের ঠাল ভাঙলাম। একটা গাছের ঠাল ভেঙে আবারও উপরে গিয়ে ওদের উপর খুব জোরে জোরে মাথার মধ্যে আঘাত করছি। ওখানে মানুষ ছিল 6 জন। 6 জনের মাথার মধ্যে এত জোরে জোরে বাড়ি দিছি, তারা তো নেশায় বেহুশ হয়েছিল। খুব মার মারছি। সেই ভিডিওটা মিডিয়াতে ছেড়ে দেই, মানুষকে বুঝাই আসলে এটা কোনো ভূতের কাজ না, এই রাজবাড়ির ভিতরে মাদকের কারবার। এখানে পুলিশও জড়িত। অনেক ঝামেলা, অনেক কিছু সহ্য করে এটার প্রতিবাদ করি। সরকার বিষয়টাকে দেখে, সরকার থেকে সিদ্ধান্ত নেয় যে এই রাজবাড়িটাকেই ভেঙে দেওয়া হবে। তারপর সেই জমিদার বাড়ি, ভুতুরে বাড়ি, রাজবাড়ি সেটা আর নেই, 1 মাসের মধ্যেই ভেঙে দিয়েছে। পরবর্তীতে এলাকার মধ্যে আমার এমন একটা নামডাক হলো, এলাকার জামশেদ কাকা যেমন ছিল মিথিলার বাবা, তেমন ভাবে মানুষ আমায় দেখা শুরু করলো। আসলে আমি মানুষের কথায় বিশ্বাসী না, মানুষের কাজে বিশ্বাসী। পেয়েছি তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, পেয়েছি তো প্রতিবাদ করতে। আর আমি চাই যে প্রত্যেকটা মানুষের এমন হওয়া উচিত। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন মানুষ হয় না, তাহলে দেশে আর কোনো অন্যায় থাকবে না। তারপর হাসপাতালে ভর্তি করালাম মিথিলার মাকে। মিথিলা আমাকে বলল, তুই আমার জন্য যা করলি, আমার মায়ের জন্য যা করলি, এটা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি বললাম, শোধ না করলে অনেক ক্ষতি হয়ে যাবে। দেখ মিথিলা, অনেক বছর হলো, যা আবার হয়েছে ওগুলো আমি কোনো কিছুই মাথায় রাখিনি। আমি তোকে বিয়ে করতে চাই, আমি তোকে বিয়ে করবো। তো মিথিলার চোখে পানি চলে আসলো। এরপরে বললো যে দেখ, এটা সমাজ মানবে না, এটা কেউ মানবে না, তুই পাগল হয়ে গেছিস, তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, তুই চুপচাপ থাক, আমি তোকে বিয়ে করবো মানে বিয়ে করবো। আমি আমার বাবা মাকেও বলছি যে আমি বিয়ে করবোই তোকে। আর তুই কি ভাবছিস যে আমি তোকে ভালোবাসির জন্য, তোর জন্য আমি এগুলো করলাম? না না না, আমি অন্যায়কে কখনো আশ্রয় দিব না। যেখানে অন্যায়, আমি সেখানে অন্যায়ের বিরুদ্ধে। আর আমি তোকে বিয়ে করতে চাই কারণ আমি তোকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। এখন তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে না করতে পারিস। তখন দেখলাম যে সে আমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে সে আমাকে জড়িয়ে ধর। আসলে মানুষের জীবনে কিছু ভয়ঙ্কর অতীত থাকে, তবে সেগুলো যদি ভুলে যেতে পারেন তখন দেখতে পারবেন যে জীবনটা আসলে খুব সুন্দর। তাই বেশ কিছুদিন পর আমি মিথিলাকে বিয়ে করে ফেলি। আমার মনের মধ্যে কৌতূহল জমেছিল জন্য আমি রাজবাড়িতে গিয়েছিলাম। আর রাজবাড়িতে গিয়ে আমি আমার সেই পুরানা ভালোবাসা ফিরে পেলাম। বিষয়টা যখন ভাবি তখন হয়তোবা আমার কষ্ট লাগে, কিন্তু পেয়েছি তো ভালোবাসার মানুষকে, তাই না? পেয়েছি তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, পেয়েছি তো প্রতিবাদ করতে। আর আমি চাই যে প্রত্যেকটা মানুষের এমন হওয়া উচিত। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।